কাহিনীর শুরু হয় তেরেসা নামে একটি মেয়েকে দিয়ে, যার পাশে একটি মৃত ডাইনোসরের লাশ পড়েছিল। সে দেখছিল যে একে কে মারল। তখনই লাশের পেছনে হঠাৎ কিছু নড়াচড়া হলো। তারপর একটি ছাতাওয়ালা ডাইনোসর লাফ দিয়ে বাইরে এলো এবং তার মাথার দুই দিকের অংশ ছাতার মতো খুলে গেল, যার সোজা মানে হলো সে শিকার করার জন্য প্রস্তুত। কিন্তু কে জানতো যে সে হঠাৎ এমনভাবে ঘুরবে যেন কোনো কিছুতে ভয় পেয়েছে এবং সোজা জঙ্গলে পালিয়ে গেল। মহিলাটি এটি দেখে অবাক হয়ে গেল, কিন্তু যখন সে পেছনে ফিরে তাকালো, দেখল ঘাসের মধ্যে একটি বিশাল ভয়ঙ্কর ডাইনোসর ঘুমাচ্ছে। মেয়েটির বাবা এবং বয়ফ্রেন্ড ভয়ে কাঁপতে লাগলো এবং তাকে দ্রুত ফিরে আসতে বলল। মেয়েটি সাহস সঞ্চয় করে একটি জাহাজের ভিতরে ঢুকল। সেখানে একটি ছোট নৌকা খুঁজতে লাগলো যাতে তারা এই জঙ্গল থেকে বের হতে পারে। ভালো ব্যাপার হলো যে সে হাওয়া ভরা যায় এমন একটি নৌকার প্যাকেট পেয়ে গেল। তেরেসা খুব ভয়ে ছিল, তবুও প্রবল উত্তেজনার মাঝে সে হাওয়া ভরার ব্যাগটি বের করল। পাশে থাকা সেই বিশাল ভয়ঙ্কর ডাইনোসরটি একটুও নড়ল না। ঘাস খালি দেখে তেরেসার মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে, কিন্তু সে কোনো অবহেলা করল না এবং তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ল। কে জানতো যে সেই বড় ভয়ঙ্কর ডাইনোসরটি পানি খেতে গিয়েছিল। সে যত দ্রুত সম্ভব তার বাবা, বোন এবং বয়ফ্রেন্ডকে নৌকায় বসিয়ে নিল। তখনই সেই বড় ডাইনোসরটি ফিরে তাকালো। তাকে কাছে আসতে দেখে তারা সবাই সর্বশক্তি দিয়ে নৌকা চালাতে লাগলো, এই ভেবে যে গভীর পানিতে গেলে তারা বেঁচে যাবে। কিন্তু সেই বড় ডাইনোসরের কোনো তাড়া ছিল না। সে ধীরে ধীরে ততক্ষণ হাঁটতে লাগলো যতক্ষণ না পানি তার মাথা পর্যন্ত পৌঁছালো, এবং তারপর সে খুব সহজেই পানির নিচে ডুব দিল। এসব ছোটোখাটো হামলায় ডাইনোসরটি তাদের ধরতে পারল না। যখন তারা পানির ওপরে এলো, তখন তেরেসার বাবা ডাইনোসরটির মনোযোগ নিজের দিকে ঘোরালেন। ফলে তারা তিনজন কিছুক্ষণের জন্য সাঁতরে একটি নিরাপদ জায়গায় চলে গেল। কিন্তু ছোট মেয়ে বেলা তখনও পেছনে রয়ে গিয়েছিল এবং সে হাওয়া দেওয়া নৌকার নিচে আটকে ছিল। শব্দ শুনে ডাইনোসরটি তার লক্ষ্য পরিবর্তন করল এবং নৌকার উপর পা রেখে দেখতে লাগলো জিনিসটা কি। যখন দেখলো এটিকে পিষ্ট করা যাচ্ছে না, তখন সে কিছু না ভেবে সরাসরি সেটি নিজের মুখে পুরে নিল। কে জানতো যে এই বিশাল ডাইনোসরের দাঁত অতটা মজবুত ছিল না এবং এই টানাটানির মধ্যে বেলা তার মুখ থেকে ফসকে গেল। তিনটি বড় শিকার তো আগেই হাতছাড়া হয়েছে, এখন বেলাও তার হাত থেকে ফসকে গেল। সেই বড় ডাইনোসরটিকে বিরক্ত হয়ে মাথা নাড়াতে নাড়াতে সেখান থেকে চলে যেতে হলো। তেরেসার পরিবারও খুব ভাগ্যবান ছিল যে তারা এভাবে আরও একটি দিন বেঁচে গেল। এটি প্রায় ৩০ বছর আগের কথা। একটি দ্বীপে তৈরি একটি ল্যাবে ডাইনোসরদের মিলিয়ে নতুন ডাইনোসর তৈরির পরীক্ষা চলছিল। একটি দুর্ঘটনার কারণে সেখানে তৈরি করা একটি হাইব্রিড ডাইনোসর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ল্যাবের লোকেদের মেরে ফেলা শুরু করে। পরে ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়। তারপর এই জায়গাটি ডাইনোসরদের বেড়ে ওঠার আস্তানায় পরিণত হয়। ৩০ বছর পর মানুষ ডাইনোসরদের ফিরে আসার কথা ধীরে ধীরে ভুলে গিয়েছিল, যদিও মাঝে মাঝে তাদের রাস্তায় দেখা যেত। যেহেতু এই প্রাণীগুলো এখনও বেঁচে ছিল, তাই কিছু মানুষ এদের দিয়ে টাকা কামাতে চাইল। জেনেটিক মেডিসিন কোম্পানির মার্টিন জোহরা নামের এক অত্যন্ত বিপজ্জনক ও চালাক মেয়েকে খুঁজে বের করল। মার্টিনের কোম্পানি ডাইনোসরের জিন ব্যবহার করে হৃদরোগ পুরোপুরি সারিয়ে তুলতে চেয়েছিল। তাই নমুনা সংগ্রহে সাহায্যের জন্য সে জোহরাকে কোটি টাকার প্রস্তাব দিল। জোহরা শুরুতে মানা করতে চাইলেও টাকার অঙ্ক এত বড় ছিল যে সে কিছু না ভেবেই মার্টিনের সাথে ডাইনোসর রিসার্চ ইনস্টিটিউটে যাওয়ার সিদ্ধান্ত নিল। মার্টিন জোহরাকে ডক্টর হেনরির সাথে পরিচয় করিয়ে দিল। ডক্টর হেনরি জানালেন যে সবচেয়ে কঠিন কাজ হলো নমুনা সংগ্রহ করা। ডাইনোসর যত বড় হবে, তার হৃৎপিণ্ডের শিরা তত মজবুত হবে। তাই জোহরাকে ৩টি অত্যন্ত বড় ডাইনোসরের মুখোমুখি হতে হবে। প্রথমটি হলো সমুদ্রের বিশাল ডাইনোসর, দ্বিতীয়টি ডাঙায় থাকা পাহাড়ের মতো বিশাল ডাইনোসর এবং শেষটি হলো আকাশে রাজা বিশাল ডানার ডাইনোসর। এরা সবাই এমন বিশাল প্রাণী যাদের বয়স অনেক বছর, আর যদি সঠিকভাবে নমুনা পাওয়া যায় তবে তা দিয়ে তৈরি ওষুধের দাম ট্রিলিয়ন ছাড়াতে পারে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর তিনজনে একটি উড়োজাহাজে করে পারাবোর উদ্দেশ্যে রওনা হলো। জোহরা পুরো বিশ্ব ঘুরেছে, তাই তার চেনা জানা খুব ভালো ছিল। ক্যাপ্টেন কিনকেইড তার এক পুরনো বন্ধু ছিল এবং সেই পুরনো ডাইনোসর ল্যাব পর্যন্ত পৌঁছাতে ক্যাপ্টেনের সাহায্য খুব দরকার ছিল, কারণ সমুদ্রের সেই বিশাল ডাইনোসরের শরীরে একটি সিগন্যাল চিপ লাগানো ছিল। তাই তারা শুধু সিগন্যালটি অনুসরণ করে এগিয়ে যেতে পারত। কে জানতো যে সমুদ্রের এই এলাকায় তেরেসা তার বয়ফ্রেন্ড, বাবা এবং বোনের সাথে সমুদ্র পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং আসন্ন বিপদ সম্পর্কে একেবারেই অজানা ছিল।
তার বয়ফ্রেন্ড ঘুমাতে নিচে যেতেই তেরেসা অদ্ভুত কিছু একটা দেখল। সে বলল যে ওটা মাছের পাখনা মনে হচ্ছে না, বরং কোনো পিঠের কাঁটার মতো দেখাচ্ছে। সে পরিষ্কার করে দেখার আগেই নৌকায় কিছু একটা সজোরে ধাক্কা দিল। বাবা দ্রুত একটি দড়ি বাঁধলেন এবং ধাক্কা লাগার জায়গাটি দেখতে গেলেন। আজ পর্যন্ত যত মাছ দেখা গেছে তা অনেক বড় হতে পারে, কিন্তু কারো চামড়া এত শক্ত হয় না। বাবা তখনই বুঝে গেলেন যে এটি সেই সামুদ্রিক বিশাল ডাইনোসর হতে পারে। এক জোরালো ধাক্কায় যখন পুরো নৌকা উল্টে গেল, তখন শুরু হলো জীবন মৃত্যু সেই ভয়ঙ্কর খেলা, যা সবার হুঁশ উড়িয়ে দিল। তারা কিছু ভাবার আগেই সেই বিশাল ডাইনোসরটি সমুদ্র থেকে বেরিয়ে এলো। একটি হালকা ধাক্কা ও নড়াচড়াতেই ছোট নৌকার ভারসাম্য নষ্ট হয়ে গেল। নৌকার ভেতর জেভিয়ার তো ভয়ে পুরোপুরি পাথর হয়ে গেল। তার ঘুম ভাঙল এবং সে ঘাবড়ে গেল। অনেক কষ্টে জেভিয়ার শেষ পর্যন্ত কেবিন থেকে বের হতে পারল। ততক্ষণে পুরো নৌকা উল্টে গিয়েছিল এবং নৌকার উল্টানো ডান্ডা তাকে সোজা নিচে ঠেলে দিল। বাবা সবার আগে সাঁতরে পানির ওপরে এলেন এবং নৌকায় ওঠার পর জেভিয়ারও ফার্স্ট এইড কিট নিয়ে ওপরে এলো। কিন্তু ঠিক তার পেছনেই এই পুরো হাঙ্গামার কারণ উপস্থিত ছিল। নৌকায় থাকা লোকেরা ভয়ে চিৎকার করতে লাগলো, তাড়াতাড়ি ওপরে উঠে এসো, আমরা তোমাকে বাঁচাবো। ভাগ্যবান এই পরিবারের এবার কারও প্রাণ গেল না, কিন্তু পানির সেই বিশাল ডাইনোসরের সাথে তাদের লড়াই এখনও শেষ হয়নি। শীঘ্রই ক্যাপ্টেন তাদের পাঠানো রেডিও সিগন্যাল এবং সঠিক লোকেশন পেয়ে গেল। মানবতার খাতিরে পরিবারটিকে জোহরার নৌকার জন্য বেশি অপেক্ষা করতে হলো না। যদিও এই সিগন্যাল বাড়ি ফেরার আনন্দের আতশবাজি ছিল না, বরং জোরপূর্বক প্রবেশ করার সতর্কবার্তা ছিল। নৌকায় ওঠার পর তারা বুঝতে পারল যে জোহরা এবং তার দলের কাছে তাদের বন্দরে নামিয়ে দেওয়ার মতো একদম সময় নেই। তাদের আগে সেই সামুদ্রিক ডাইনোসরের সাথে মোকাবিলা করতে হবে। চোখের পলকেই এই নৌকাতেও একটি জোরালো ধাক্কা লাগল। একটি আসল জীবন্ত এবং বিশাল ডাইনোসর দেখে ক্যাপ্টেন এবং ডাক্তার দুজনেই খুব উত্তেজিত ছিলেন। শীঘ্রই জোহরা তার বিশেষ বন্দুক নিয়ে নৌকার সামনের অংশে চলে এলো। তাকে 10 মিটার দূর থেকে পানির সেই বিশাল ডাইনোসরের শরীরে রক্ত বের করার মেশিনটি ফায়ার করতে হবে। এর জন্য ক্যাপ্টেনকে খুব দুর্দান্তভাবে নৌকা চালাতে হবে। খুব দূরে থাকলে নিশানা ফসকে যেত, আর খুব কাছে থাকলে নৌকা উল্টে যাওয়ার ভয় ছিল। প্রথম নিশানা এভাবেই ব্যর্থ হলো। ডাক্তার যখন দ্বিতীয় নিশানার প্রস্তুতি নিচ্ছিল, তখন ডাইনোসরটি হঠাৎ দিক পরিবর্তন করল। এটি দেখে ক্যাপ্টেনও সাথে সাথে নৌকা ঘুরিয়ে নিল। এরপর ডাক্তার জোহরার বন্দুক আবার লোড করতে সাহায্য করল। সবাই ঘাবড়ে গিয়ে দ্রুত নিশানা লাগানোর জন্য চিৎকার করতে লাগলো। এবার কাজ হলো। রক্তে ভরা সেই যন্ত্রটি একটি ছোট প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে ভেসে ডাক্তারের হাতে এসে পৌঁছল। সবাই এই অ্যাডভেঞ্চারে খুব খুশি ছিল। আনন্দ সবে শুরু হয়েছিল, তখনই পানিতে এমন কিছু নড়াচড়া হলো যা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। রক্তের শিশিটি বাক্সে রাখতেই তেরেসা পানির সেই বিশাল ডাইনোসরের ছোট সঙ্গীদের তাদের দিকে আসতে দেখল। এই কাঁটাযুক্ত পিঠওয়ালা ডাইনোসরদের সাথে সামুদ্রিক বিশাল ডাইনোসরের গভীর সম্পর্ক রয়েছে। শিকার করার সময় এরা প্রথমে শিকারকে ঘিরে ফেলে এবং তারপর বড় ডাইনোসরের একটি প্রাণঘাতী হামলার অপেক্ষা করে। এই ডাইনোসরদের দেখে ববি একটি অস্ত্র তুলে নিয়ে তাদের তাড়াতে শুরু করল। এটি দেখে প্রথম কাঁটাযুক্ত ডাইনোসরটি দ্রুত সাঁতরে দূরে চলে গেল। তারপর ববি নৌকার অন্যদিকে গিয়ে বাকি ডাইনোসরদেরও তাড়াতে লাগল। ববিকে বিপদে দেখে বাকিরা তাকে পিছিয়ে আসার জন্য চিৎকার করতে লাগল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেলা ভয়ে খুব চিৎকার করতে লাগলো এবং সমুদ্রে পড়েই যাচ্ছিল। তখনই বাবা লাফ দিলেন, এক হাতে তাকে ধরলেন এবং নিজের ভাঙা পা আটকে একেবারে সঠিক সময়ে দারুণভাবে তাকে বাঁচিয়ে নিলেন। এই সময়ে ক্যাপ্টেনও একটুকু সময় নষ্ট করলেন না। পুরো গতি বাড়িয়ে নৌকাটিকে দ্বীপের দিকে ছোটালেন। পাথরের সাথে ধাক্কা লেগে নৌকার টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হলো। আর প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ভেতরে জোহরা ও বাকিরা আগেই বের হওয়ার প্রস্তুতির জন্য হাওয়া ভরার সরঞ্জাম বের করে নিয়েছিল। এর মধ্যে তেরেসা রেডিও দিয়ে সাহায্য চাইতে গেল, কিন্তু মার্টিন জোর করে তাকে আটকালো। তাদের ধস্তাধস্তির মাঝে তেরেসা তার পুরো শক্তি লাগিয়ে নিজেকে নৌকার ধারের দিকে ঠেলে দিল। অন্যদিকে মার্টিন তাকে আটকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এর মাঝে তেরেসা সোজা পানিতে পড়ে গেল। তেরেসাকে পানিতে পড়তে দেখে জেভিয়ারও এক মুহূর্ত না ভেবে একটি সার্ফবোর্ড নিল এবং তার পেছনে ঝাঁপ দিল। নৌকায় থাকা বাবা বুঝতে পারছিলেন না যে এসব কি হচ্ছে, কিন্তু এখন আর পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। নিজের পরিবারকে একসাথে রাখার জন্য তিনি বেলার সাহস বাড়ালেন এবং তারপর তারা দুজনও হাত ধরে সমুদ্রে লাফ দিলেন।
পানির নিচে সেই বিশাল ডাইনোসরটি এই পরিবারের সব কাণ্ডকারখানা দেখল এবং সে বুঝতে পারল যে কিভাবে নিজের শিকারকে ফাঁদে ফেলতে হবে। তাই নিজের পুরো শক্তি প্রয়োগ করে সে এক জোরালো ধাক্কায় নৌকাটিকে পাহাড়ের ধারে আছড়ে ফেলল। নৌকাটি পাথরের সাথে মারাত্মকভাবে ঘষ্টে যেতে লাগল এবং ভাঙার উপক্রম হল। এই ভয়াবহ দৃশ্য দেখার পর ক্যাপ্টেন সবাইকে সাথে সাথে নৌকা থেকে লাফ দিতে বললেন। ক্যাপ্টেনের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা যদি এখনই না লাফায় তবে কেউ জ্যান্ত তীরে পৌঁছাতে পারবে না। তীরে পা রাখতেই এমন একটি অঘটন ঘটল যা প্রমাণ করে দিল যে এই দ্বীপে প্রতি সেকেন্ডে শুধু মৃত্যুর ছায়া রয়েছে। খুব শীঘ্রই সমুদ্রে লাফ দেওয়া বাকি, সবাই ধীরে ধীরে সাঁতরে তীরে চলে এলো। সবাই ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের জন্য খুব কৃতজ্ঞ ছিল। কিন্তু যেইমাত্র একজন নারী ক্রু সদস্য ভারী মালপত্র টানার চেষ্টা করছিল, ঠিক তখনই কাছেই একটি কাঁটাযুক্ত পিঠওয়ালা ডাইনোসর দাঁড়িয়ে পড়ল। সবাই ঘাবড়ে গিয়ে নিনাকে ডাকতে লাগলো, কিন্তু ভাগ্যের কোনো ভরসা নেই। বেচারি নিনা এভাবেই দল থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে গেল। এখন নৌকাও চলে গেছে, তাই দলটিকে তাদের জিনিসপত্র প্যাক করতে হলো এবং মিশন শেষ করার জন্য দ্বীপের ভেতরে যেতে হলো। এর মধ্যেই তেরেসা এবং তার বয়ফ্রেন্ড দ্রুতই তার বাবা ও বোনের সাথে মিলিত হলো। তারা বেঁচে ফেরার আশায় একাই এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই পাথুরে গুহা দিয়ে যাওয়ার সময় জেভিয়ার এমন এক পুরনো পৃথিবী দেখল যা তাকে পুরোপুরি অবাক করে দিল। যেহেতু এই দ্বীপ একসময় ডাইনোসর পরীক্ষার আস্তানা ছিল, তাই এখানে পানি নিষ্কাশনের অনেক পাইপ ছিল। যতদিন তারা এই পাইপগুলো ধরে এগোতে থাকবে, শেষ পর্যন্ত হয়তো তারা সেই মেশিনওয়ালা ল্যাবটি খুঁজে পেতে সফল হবেই। সবাই অনেক লম্বা পথ পাড়ি দিল এবং সন্ধ্যা হতে হতে তেরেসা ও বাকিরা এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে তারা ঘুমিয়ে পড়ল। এটা দেখে জেভিয়ারের আর কোনো উপায় রইল না, তাই তাকে একাই পাহারা দিতে হলো। সে যেমনি সেখান থেকে সরল, বেলা কিছু আওয়াজ শুনতে পেল। সে চারপাশে তাকিয়ে দেখল একটি ছোট ডাইনোসর বেরিয়ে আসছে। তাকে একটু মিষ্টি ও নিষ্পাপ দেখে বেলা তার বেঁচে যাওয়া মশলাদার খাবার দিয়ে তাকে নিজের দিকে ডাকল। খাবার খাওয়ার পর এই ছোট্ট প্রাণীটিও বেলার নকল করে সেখানেই ঘুমিয়ে পড়ল। ওদিকে একটু দূরেই জেভিয়ার সুযোগ বুঝে হালকা হতে গিয়েছিল। তখনই কে জানত যে তাজা মাংসের স্বাদ নিতে দুটো ছোট ডাইনোসর তার পেছনে এসে দাঁড়িয়েছে। ভয়ে জেভিয়ারের অবস্থা খারাপ হয়ে গেল। পরের দিন সকালে জোহরার দল ভুট্টার খেতে ঢুকল, কারণ চারপাশের দৃশ্য একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। তাই যখন তারা কিছু আওয়াজ শুনতে পেল, তখন জোহরা খুব সতর্ক হয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হলো। তার ভয় ছিল যে কোনো ভয়ঙ্কর ডাইনোসর সেখানে লুকিয়ে নেই তো। কিন্তু যখন সে খেয়াল করে দেখল পাহাড়ের মতো দেখতে বিশাল ডাইনোসর, এই ডাইনোসরদের জুটিকে দূর থেকে কোনো ছোট পাহাড়ের মতো দেখাচ্ছিল, যা থেকে বোঝা যায় এদের লুকিয়ে থাকার শিল্প কতটা অসাধারণ। সারা জীবন বিজ্ঞানকে ভালোবাসা হেনরি এই প্রাণী শক্তিশালী উরু ছুঁয়ে নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না। এই সময়ে জোহরা তার মেশিন বের করে রক্ত নেওয়ার প্রস্তুতি নিল। একেবারে সঠিক নিশানায় সুই সোজা ডাইনোসরের ঘাড়ে বিঁধে গেল। 2 মিনিটেরও কম সময়ে পেছনে দাঁড়ানো ক্যাপ্টেন রক্তে ভরা শিশিটি নিজের আয়ত্তে নিয়ে নিল। সেখান থেকে যাওয়ার সময় ডাইনোসরদের এই বিশাল দল দেখে জোহরা একটু টেনশনে পড়ে গেল, কারণ এই কাজটা খুব সহজ ছিল, যার মানে হলো পরের কাজটা নিশ্চিতভাবেই খুব বিপজ্জনক হবে। পাহাড়ের চূড়ায় তৈরি সেই বাসায় একটি ভয়ানক মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছিল, আর একটা অবহেলা সবকিছু ধ্বংস করে দিল। অল্প সময়ের মধ্যেই দলটি পাহাড়ের চূড়ায় উঠে গেল। দড়ির সাহায্যে নিচে নামার গিয়ার পরার পর হেনরি এবং জোহরা একে একে মাঝখানের একটি খোলা জায়গায় এলো। উপরে আসার আগে তারা উড়ন্ত ডাইনোসরদের চক্কর দিতে দেখেছিল, তাই তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এখানে ডাইনোসরের ডিম অবশ্যই থাকবে। এটা দেখে হেনরির সাথে সাথে তার মেশিন বের করে ডিমের ভিতরে ঢুকিয়ে দিলেন। শুরুতে তারা বলেছিল যে তাদের বড়, জীবন্ত ও তরুণ ডাইনোসরের খোঁজ আছে, কিন্তু এখন ডিমের তরল দিয়েও কাজ চলে যাচ্ছিল। এটা দেখে জোহরা এক অদ্ভুত হাসি দিল, যেন বলতে চাইছে যে আমার সাথে কি মজা করা হচ্ছে। কিন্তু এখন যেহেতু ব্যাপারটি এই পর্যন্ত গড়িয়েছে, তাই আর বিরক্ত হওয়ার কিছু ছিল না। এই সময়ে বাইরে দাড়িওয়ালা লোকটি পেরেক ঠুকছিল, আর তার এক মুহূর্তের অবহেলায় বিশাল ডানাওয়ালা ডাইনোসরটি উড়ে ফিরে এলো। ভেতরে থাকা দুজন যখন দেখল যে উড়ন্ত ডাইনোসরটি তার বাসায় ফিরে এসেছে, তখন তারা দ্রুত আলাদা হয়ে পাথরের পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। এই দৌড়াদৌড়ির মধ্যে সদ্য ভরা ডিমের তরলের বাক্সটিও পড়ে গেল। বাইরে থাকা দলের সঙ্গীর ভয় ছিল যে তাদের দুজনকে জ্যান্ত চিবিয়ে খাওয়া হবে, তাই সে ডাইনোসরটির মনোযোগ ঘোরানোর জন্য তার হাতুড়িটি ছুঁড়ে মারল। সেই ডাইনোসরটি তার ডিমগুলোর পরোয়াও করল না।
আজ তো সে কোনো মানুষকে মেরেই দম নেবে। উপরে থাকা দলের সঙ্গী পুরো জানবাজি রেখে বাঁচার চেষ্টা করছিল। আর নিচে আটকে পড়া ডাক্তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নমুনার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এরপর উপরের সেই সঙ্গীটি ডাইনোসরটি সকালের নাস্তায় পরিণত হলো। মার্টিন এই অবস্থা দেখে ভাবল যে সে যদি এখনই না পালায় তবে তাকেও জ্যান্ত খেয়ে ফেলা হবে। তাই সে এবং ক্যাপ্টেন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে দৌড়ালো। নিচে থাকা ডাক্তার অবশেষে লাফ দিয়ে অন্যদিকে পৌঁছে গেল। যেইমাত্র সে নমুনা তুলল, বাক্সটি সোজা ছিটকে দূরে পড়ে গেল এবং ঠিক তখনই তার দড়িটিও ছিঁড়ে 2 টুকরো হয়ে গেল। হেনরির ভাগ্য খুব দারুণ ছিল। এত উঁচু থেকে পড়ার পরও তার একটা আঁচড়ও লাগলো না এবং শেষে সেই নমুনাটিও সোজা তার সামনে এসে পড়ল। 30 বছর ধরে জনশূন্য পড়ে থাকা সেই ল্যাবের বাতিগুলো হঠাৎ জ্বলে উঠল এবং এর সাথেই শুরু হলো গণহত্যার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এর মধ্যে সেই ভাগ্যবান পরিবারটি অনেক বিপদের সম্মুখীন হওয়ার পর অবশেষে ডাইনোসর ল্যাবের বেস খুঁজে পেল। শিগগিরই তারা জোহরা এবং বাকিদের সাথে মিলিত হলো, যারা আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। জোহরা জানালো যে সে আসার আগেই একটি হেলিকপ্টার বুক করে রেখেছিল, তাই তাদের শুধু এখানেই অপেক্ষা করতে হবে। কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি যে 30 বছর ধরে জনশূন্য পড়ে থাকা এই জায়গায় এখনও বিদ্যুৎ চালু থাকবে। বাতি জ্বলে উঠতেই তার সাথে সাথে অনেকগুলো ভয়ঙ্কর ডাইনোসরকে তাদের দিকে আকৃষ্ট করল। এই ডাইনোসরগুলোকে দেখে সবাই এদিক সেদিক পালাতে শুরু করল। কয়েকজন সুপারমার্কেটে ঢুকল। মার্টিন গাড়ির নিচে লুকিয়ে পড়ল। ক্যাপ্টেন ও ডাক্তার সোজা সেই পুরনো ল্যাবের দিকে দৌড় দিলেন। শুধু জোহরাই নিজের জায়গায় স্থির থাকল এবং যখন সে বুঝতে পারল যে ডাইনোসরগুলো তাকে দেখে ফেলেছে, তখন সে কিছু না বলে মার্টিনের পাশে ঢুকে গেল। নিচে পড়ে থাকা মার্টিনের আর গুলি চালানোর সাহস ছিল না এবং সে গাড়ির পাশে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিল। যখন সেই দানবটি সব জায়গায় তাদের খুঁজছিল, তখনই সেই ভাগ্যবান পরিবারটি দ্রুত নর্দমার পাইপে ঢুকে পড়ল। ঠিক সেই সময় তাদের উদ্ধারকারী হেলিকপ্টারটি কাছে উড়ে এলো। এটা দেখে যে ডাইনোসরের মনোযোগ অন্যদিকে সরে গেছে, মার্টিন দ্রুত চাবি নিল এবং গাড়িতে বসল। জোহরা গাড়িতে বসার ঝুঁকি নিল না, বরং মার্টিনের এই কাণ্ডের সুযোগ নিয়ে কাছের জঙ্গলে পালিয়ে গেল। ডাইনোসরের চোখের সামনে দিয়ে মার্টিন দ্রুত গাড়ি চালিয়ে বেস থেকে বেরিয়ে গেল। এর পরপরই ডাইনোসরটি নর্দমা থেকে আসা আওয়াজ শুনতে পেল। এখানকার নর্দমার ঢাকনা খুব ভালোভাবে লুকানো ছিল, তাই সে কোনো কষ্ট ছাড়াই সোজা ভিতরে ঢুকে পড়ল। এই অবস্থা দেখে জোহরা কিছু না ভেবেই তার পিছু পিছু লাফ দিল। এদিকে ডাক্তারও হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেয়েছিলেন। তিনি দ্রুত লোহার ব্রিজে দৌড়ে গেলেন, একটি ফ্লেয়ার গান খুঁজলেন এবং আকাশের দিকে একটি সিগন্যাল ফায়ার করলেন। এই সিগন্যাল লাইটটি শুধু দূরে যাওয়া হেলিকপ্টারটিকেই ফিরিয়ে আনল না, বরং একটি ভয়ঙ্কর ডাইনোসরকেও নিমন্ত্রণ জানিয়ে বসল। এই দৃশ্য দেখে ক্যাপ্টেনেরও মাথা শূন্য হয়ে গেল। তিনি দ্রুত নর্দমায় লুকিয়ে থাকা পরিবারটিকে খুঁজলেন এবং তারপর ডাক্তারকেও ভিতরে লুকানোর জন্য ডাকলেন। অল্প সময়ের মধ্যেই জোহরাও সবাইকে খুঁজে পেল এবং এসেই কিছু গুলি চালিয়ে তাড়া করে আসা ডাইনোসরটিকে মাটিতে ফেলে দিল। কিন্তু যখন তারা বের হওয়ার দরজার কাছে পৌঁছালো, দেখল দরজাটি বন্ধ। শুধু তাই নয়, তেরেসা আরও একটি বিপজ্জনক হাইব্রিড ডাইনোসরের থাবা এগিয়ে আসতে দেখল। এই বিপদের সময় বেলা একটি ফাটল দিয়ে গলে বাইরে বেরিয়ে এলো, এই ভেবে যে সে সবার জন্য দরজা খুলতে সাহায্য করবে। কে জানতো যে সেই বিশাল ডাইনোসরটি আগে থেকেই তার সামনে দাঁড়িয়ে আছে এবং ভেতরের ছোট ডাইনোসরগুলো প্রায় কাছে পৌঁছে গেছে। তেরেসার জোরে জোরে চিৎকারের মাঝেও বেলা প্রচণ্ড উত্তেজনায় গেটের সুইচটি ওপরের দিকে ঠেলে দিল। সে ঘুরে দেখল যে সে নিজেই তাদের সামনে একটি সহজ শিকারের মতো দাঁড়িয়ে আছে। কেউ ভাবতেও পারেনি যে ঠিক সেই সময় মার্টিনের গাড়িটি পুরো গতিতে ঢাল বেয়ে নিচে নেমে আসবে। মার্টিনের গাড়িটি ধাক্কা দেওয়ার কারণে বাকিরা সাথে সাথে সেখান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলো। জোহরাও ক্যাপ্টেনের সাথে মিলে তাড়া করে আসা ভয়ঙ্কর ডাইনোসরটিকে সুড়ঙ্গের ভেতরেই আটকে দিল। যদিও মার্টিনের ভাগ্য এতটাও ভালো ছিল না, হাইব্রিড ডাইনোসরটি তাকে ধরে খেয়ে ফেলল। পুরো দল একটি জনশূন্য বন্দরে জড়ো হলো। নৌকা এখনও নিচে নামানো হয়নি, এমন সময় বড় মাথাওয়ালা একটি ভয়ঙ্কর ডাইনোসর ধীরে ধীরে তাদের সামনে চলে এলো। এই প্রাণীটি আলোর দিকে আকর্ষিত হতো, তাই ক্যাপ্টেন একটি সিগন্যাল লাইট নিলেন এবং জোর করে উজ্জ্বল আলো তৈরি করার কথা ভাবলেন। তিনি এই অপরিচিতদের জন্য নিজের জীবন বাজি রাখার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, যাদের সাথে তার কিছু সময় আগেই পরিচয় হয়েছে। এই মুহূর্তে মানবতার আলো তার হাতের আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল। সিগন্যাল লাইট পানিতে নিভত না, কিন্তু এটি ছুঁড়ে না ফেলে হাতে ধরে রাখার
কারণ হয়তো বাতাসে নিভে যাওয়ার ভয় ছিল। এখন বাকিরা আর কিছু করতে পারছিল না, শুধু নীরব দর্শকের মতো ক্যাপ্টেনকে নিজের জীবনের ঝুঁকি নিতে দেখছিল। ক্যাপ্টেন বড় মাথাওয়ালা ডাইনোসরটিকে দূরে সরিয়ে নেওয়ার সময়ের সুযোগ নিয়ে জোহরা স্পিডবোটটি নিচে নামাতে সক্ষম হলো। সে বাকিদের দ্রুত নৌকায় ওঠার জন্য বলল এবং তারপর টানা ক্যাপ্টেনের নাম জোরে জোরে ডাকতে লাগল। ফলে বড় মাথাওয়ালা ডাইনোসরটি সফলভাবে তার দিকে ঘুরল। ডাইনোসরটি জোরে গর্জন করল এবং রাস্তা পরিষ্কার দেখে ঘুরে আবার দ্বীপের দিকে ফিরে গেল। জোহরার দল এখনও বেশি দূরে যায়নি। এর মধ্যেই তারা একটি নতুন সিগন্যাল লাইট দেখল। আলো জ্বালিয়ে একটু খোঁজাখুঁজির পরই তারা অল্পের জন্য বেঁচে যাওয়া ক্যাপ্টেনকে পেয়ে গেল। কিন্তু এই সময়ে সিগন্যাল লাইট যতই উজ্জ্বল হোক না কেন, বড় মাথাওয়ালা ডাইনোসরটি তা দেখতে পেত না। আর পালানোর নৌকাটি যতই ধীরগতির হোক না কেন, পানির সেই বিশাল ডাইনোসরটি তাকে আর ধরতে পারত না। ক্যাপ্টেনের পুরো প্রফেশনাল টিম মারা গিয়েছিল, কিন্তু সেই ভাগ্যবান পরিবারটি সম্পূর্ণ নিরাপদে ছিল। আর এখানেই এই মুভি শেষ হয়। আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা।